ভোটের আগে জোটের কদর, ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা বিএনপি জামাতের। নির্বাচনকে সামনে রেখে অন্তত ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য, একটা সমঝোতা, একটা আন্ডারস্ট্যান্ডিং এর সম্ভাবনা। আমাদের মাঝে ইসলামী দলগুলোর মধ্যে একটা সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জুলাই গণহত্যার বিচার দাবিতে শিবিরের মিছিল। দেখছিলেন প্রধান শিরোনাম, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। বিশ্ব ইজতেমার প্রথম দিনে তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল, জুমার নামাজে দেশ ও জাতির মঙ্গল কামনা। সারা পৃথিবীর মানুষ বাংলাদেশকে চিনে, বিশ্ব ইজতেমা নামে চিনে, টঙ্গী নামে চিনে। জামাতের শহীদ নামাজ পড়তে পারছে, এই জন্য আমরা তো খুব আনন্দিত। বছর ঘুরে অমর একুশে বইমেলার দ্বার খুলছে কাল। ফেব্রুয়ারি জুড়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে শঙ্কা দেখছে না ডিএমপি। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ফের সড়ক অবরোধ, তিতুমিরের শিক্ষার্থীদের, উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। অর্থনৈতিক উন্নয়নে পশ্চিমা দিক নির্দেশনা থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশ্লেষকদের, অভ্যন্তরীণ কর আদায়ে গুরুত্ব। ওয়াশিংটনে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার, বিমান হেলিকপ্টার সংঘর্ষের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প। এবং আলোচনায় বিপিএল ফিক্সিং, সন্দেহের তালিকায় ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি মালিক, বাংলাদেশ ভারত কানপুর টেস্ট ও আকসুর নজরে। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো, এবারে বিস্তারিত। নির্বাচনের আগে কদর বাড়ছে ইসলামী দলগুলোর। বিএনপির সাথে কয়েকটি ইসলামী দলের হঠাৎ সখ্যতাকে রাজনৈতিক ঐক্য বলছে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস। আর জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, রাজনৈতিক ঐক্য যার সাথেই হোক, জামাত সহ সব ইসলামী দল গড়বে নির্বাচনী জোট। কিছু বিষয়ে মতভিন্নতা থাকলেও জোট গঠনের খুব কাছাকাছি রয়েছে বলেও জানান তারা। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে 48টি। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ ইসলামী দল রয়েছে 10টি। তবে নিবন্ধন স্থগিত রয়েছে দেশের সবচেয়ে বড় ইসলামিক দল জামাত ইসলামীর। গুঞ্জন রয়েছে জামাতের নেতৃত্বে সব ইসলামিক দল অতীতের সব মতপার্থক্য ভুলে এক ছাতার নিচে আসতে যাচ্ছেন। যদিও অতীতে দলগুলোর মধ্যে কখনো জোট লক্ষ্য করা যায়নি। এবার কতটুকু সেই জোট সফল হবে আছে সেই প্রশ্ন। এর মধ্যে বরিশালে জামাতের আমিরের সাথে ইসলামী আন্দোলনের বৈঠকের একদিন পর ঢাকায় দলটির কার্যালয়ে বিএনপির মহাসচিবের বৈঠক ভোটের জোট নিয়ে রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয়। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নিউজ 24-কে জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব ইসলামী দলের সাথে আলোচনা করছেন তারা। অন্যান্য বারের চেয়েও ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের আলোচনাটা পরস্পরের মধ্যে অনেক আন্তরিক এবং কাছাকাছি দেখছি আমরা। যে ইসলামী দলগুলোর মধ্যে ছোটখাটো মত পার্থক্য থাকলেও মুসলিম উম্মার কিছু কমন ইস্যুতে তারা ইউনাইটেড হোক, তাদের সাথেও আমরা কথাবার্তা বলেছি। সেই কারণে আমারও মত বা আমারও ধারণা যে আগামী নির্বাচনকে সামনে রেখে অন্তত ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য, একটা সমঝোতা, একটা আন্ডারস্ট্যান্ডিং এর সম্ভাবনা আমরা দেখছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলের নেতারাও বলছেন, জোট গঠনের খুব কাছাকাছি রয়েছেন তারা। শিগগিরই এই বিষয়ে রূপরেখা প্রণয়ন করা হবে। সবার সাথে 1 by 1 আমরা সংলাপ করেছি এবং আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে আসন ভিত্তিক আমরা ইসলামী দলের একজনই প্রার্থী থাকবে, একটি মার্কা থাকবে। আগের যেই ভুল বুঝাবুঝি ছিল, দূরত্ব ছিল, সেগুলো অনেকটা পেরিয়ে আমরা অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছি। খুবই আশাবাদী এবং অনেক বেশি আশাবাদী, অতীতের যে কোনো সময়ের চাইতেও বেশি আশাবাদী যে আমাদের মাঝে ইসলামী দলগুলোর মধ্যে একটা সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইসলামী দলগুলোর নেতারা জানান, অতীতের মতাদর্শগত পার্থক্যের কারণে জোট না হলেও এবার তারা সবাইকে এক ছাতার নিচে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপির লিয়াজু কমিটির সাথে জমিয়তে উলামা ইসলামের বৈঠক চলছে। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলমান এই বৈঠকে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন। এর আগে 12 দলীয় জোটের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে। জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে সারা দেশে মিছিল করেছে ছাত্র শিবির। তাদের দাবি, স্বৈরাচারের বিচার ছাড়া দেশের নির্বাচন হতে পারে না। এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে জামাতের আমির বলেছেন, 15 বছর জনগণের উপর জুলুমের মহাপ্রাচীর চাপিয়ে দিয়েছিল বিগত সরকার। জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার সারা দেশে গণমিছিল করেছে ছাত্র শিবির। জুমাবাদ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে মিছিল নিয়ে শাহবাগে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। তাদের দাবি, স্বৈরাচারের বিচার ছাড়া দেশে নির্বাচন হতে পারে না। তারা বলেন, কিছু রাজনৈতিক দল বিচারের দাবিতে সরব না থেকে ট্রাক, টেম্পু স্ট্যান্ড সহ চাঁদাবাজিতে মেতেছে। অতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। রাজনৈতিক নেতাদের যদি সুবুদ্ধি উদয় না হয়, তাহলে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নাও। ঢাকার পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম সহ বিভাগীয় বিভিন্ন শহরেও ছিল ছাত্র শিবিরের মিছিল। এদিকে শুক্রবার সকালে এক স্মরণ সভায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 15 বছর জনগণের উপর জুলুমের মহাপ্রাচীর চাপিয়ে দিয়েছিল বিগত সরকার। এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে, সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। একই পথে আর যেন কেউ পা না বাড়াই। হটকারিতা, ফ্যাসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। স্বৈরাচার সরকারের জুলুমের মাত্রা এতটাই ছিল যে জামাতের নেতাকর্মীরা স্বজনদের জানাজাতেও অংশ নিতে পারেনি বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এই শহরে থেকেও তারা জানাজাটায় শরীক হতে পারলাম। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিশ্ব ইজতেমার প্রথম দিনে তুরাগ তীরে জুমার নামাজে লাখো মানুষের ঢল। আল্লাহর দরবারে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আম্বায়নের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয় 58তম বিশ্ব ইজতেমা। বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম জামায়াতকে ঘিরে এবছর নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। এক কাতারে লাখো মানুষ দুহাত তুলে দোয়া প্রার্থনা মহান রবের দরবারে। টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে জুমার নামাজ শেষে মহান আল্লাহর উদ্দেশ্যে মাথা ঠুকে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা। জামাতে দাঁড়ানো মানুষের কাতার ময়দান ছাপিয়ে পৌঁছে যায় অলিগলিতেও। দিনের দাওয়াতের এই বিশাল জমায়েতে অংশ নিতে পেরে সন্তুষ্টি মুসল্লিদের। জামাতে শহীদ নামাজ পড়তে পারছে, এই জন্য আমরা তো খুব আনন্দিত। বিশ্ব ইজতেমা এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় গর্বের বিষয়। মেইন উদ্দেশ্য হলো মানুষ কিভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল করতে পারে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চলতে পারে। আমরা সবাই বিশ্ব ইজতেমা সবসময় আসতে পারি। যতদিন পৃথিবীতে বাঁচে আছি ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমায় আসবো। মাঘের শীত উপেক্ষা করে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে একদিন আগে থেকেই তুরাগ তীরে জড়ো হন মাওলানা জুবায়েরপন্থীরা। বাস, ট্রেন কিংবা পায়ে হেঁটে যে যেভাবে পেরেছেন হাজির হন ইজতেমা ময়দানে। এই যে হাদিস কোরআন শিখাইতে আছে, রোজা নামাজ শিখাইতে আছে, আমাদের নদী কেমনে করলে ভালো হবে শিখাইতে আছে। ইসলাম কিভাবে সামনের দিকে আগানো যায়, সবাই ঐক্যবদ্ধ হওয়া যায়, এটাই আমাদের ইসলামের যে নৈতিকতা, এইগুলা সব শেখানো হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ বয়ান হচ্ছে, যা নাকি সকল বিশ্ববাসী মুসলমানদের জন্য হেদায়েতের একটা পথ, হেদায়েতের আলো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম জমায়েতে এবছর অংশ নিয়েছেন 72টি দেশের মুসল্লিরা। ওহে জান্নাত ওহে জান্নাত ইয়া খোদা কি শান হয়, লাল ইয়াকুদ মানি মুক্তা খিমা মোদালানো হয়। ইনশাআল্লাহ আই হোপ অল পিপল গ্যাদারিং ইন ভেরি গুড ঈমান এন্ড বোথ ইনশাআল্লাহ। রবিবার আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। বিশ্ব ইজতেমার 58তম পর্বে মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাগ তীর। দ্বীনি শিক্ষা আর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময় পার করছেন মুসল্লিরা। সেই সাথে দেশ ও বিশ্বের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন তারা। বিশ্ব ইজতেমা থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। বিশ্ব ইজতেমা ময়দানে আছেন সহকর্মী মাসুদ সুমন, যুক্ত হব তার সাথে। সুমন, ইজতেমা ময়দানে বাদ মাগরিব কি আয়োজন ছিল, আর আম বয়ানের মধ্য দিয়ে যারা আছেন তারা আসলে কি কামনা করছেন?
থেকে কিন্তু বয়ান শুরু হয়েছে। এই মুহূর্তে বয়ান করছে, আমি যদি আপনাদের দেখাই পেছনে, এই মুহূর্তে কিন্তু বয়ান করছে ভারতের মাওলানা লাট সাহেব, এবং সেটি কিন্তু বাংলায় তর্জমা করে দিচ্ছে ওমর ফারুক সাহেব মাওলানা। ঠিক বয়ানে কিন্তু যেমনটি আপনারা শুনছিলেন, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন দিনের দাওয়াত দেয়া হচ্ছে। আপনারা জানেন যে ঠিক এই জায়গা থেকে এই ইজতেমার পরবর্তীতে যারা থাকবেন এখানে তারা কিন্তু আখেরি মোনাজাতের পরে দিনের দাওয়াত দিতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবেন, এবং প্রায় 72টি দেশ থেকে যারা এসেছেন তারাও কিন্তু ঠিক তাদের নিজ নিজ দেশে বা বিভিন্ন দেশে এই ইসলামের প্রচার শুরু করবেন। সেই শিক্ষাটি কিন্তু দিচ্ছেন এখানে বয়ানে। তাদের ঠিক দাওয়াতটি, ইসলামের দিনের দাওয়াতের কি কি কাজ রয়েছে, সেখানে কি কি ছোয়াব রয়েছে, সেই জায়গা থেকে সেই পরামর্শ দিচ্ছেন, সেই শিক্ষা নিচ্ছেন। এবং আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে মাগরিবের নামাজের পর বয়ান শুরু হয়েছে। এরই মধ্যে কিন্তু কিছুটা কুয়াশা পড়েছে, এখানে শীতও পড়েছে, এবং এর মধ্যে যারা আছেন, যারা বয়ান শুনছেন, তারা কিন্তু প্রত্যাশা করছেন এই যে তাদের সারাদিনের যে মেহনত বা এই সন্ধ্যার পরের যে মেহনত, সেটি যেন পরকালের শান্তির কারণ হয়, এমনটি তারা চাচ্ছেন। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে ঠিক যে বয়ান হচ্ছে সে বয়ানে কিন্তু বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে নবীর প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা কোরআন এবং হাদিসের আলোকে যেসব বাণী রয়েছে বা শিখ মুসলমানদের ইসলাম ধর্ম প্রচারে তাদের ভূমিকাটি কেমন ছিল, এবং এইখান থেকে তারা কি শিক্ষা নিয়ে এই দিনের প্রচারে বের হবেন, তেমন শিক্ষা দেওয়া হচ্ছে। মুসল্লিরা যারা রয়েছেন তারা বলছেন যে তারা দোয়া করেছেন। আপনারা জানেন আজকে কিন্তু জুম্মার নামাজ হয়েছে, জুম্মার নামাজে কিন্তু প্রায় 20 লক্ষ মুসল্লি এখানে নামাজ পড়েছেন। তারা কিন্তু দোয়া করেছে, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সারা বিশ্বের মানুষের শান্তি ফিরে আসুক, এবং মুসলমানদের সারা বিশ্বে যে মুসলমান রয়েছে বা বিশেষ করে যেসব দেশে যুদ্ধ চলছে সেসব দেশে শান্তি ফিরে আসুক। পাশাপাশি দেশের মানুষের এবং দেশের কল্যাণ নেমে আসুক বা কল্যাণ বয়ানুক, এই এমন দোয়াটি করছিলেন। তো ইজতেমায় এখনো বয়ান চলছে, এই বয়ানটি এশার নামাজ পর্যন্ত চলবে। এশার নামাজ শেষে তারা বিশ্রামে যাবে, এমনটি আমরা জেনেছি। এই ছিল ইজতেমা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ মাহমুদ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইজতেমা ময়দান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ সুমন। বছর ঘুরে আগামীকাল দ্বার খুলছে অমর একুশে বইমেলার। লেখক প্রকাশকদের হামলা মামলায় গ্রেফতারকৃতরা জামিনে মুক্ত হলেও নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। শুক্রবার বইমেলার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। ফেব্রুয়ারি জুড়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আতঙ্কিত হবার কিছু নেই বলেও জানান ডিএমপি কমিশনার। আর মাত্র একদিন পর দ্বার খুলবে অমর একুশে বইমেলার। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্য নিয়ে ভাষার চেতনায় অমর একুশে বইমেলা শুরু হবে 1 ফেব্রুয়ারি। ঐতিহ্যবাহী এই মেলায় বিশেষ আকর্ষণ থাকবে জুলাই চত্বর। বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। সার্বিক নিরাপত্তা পরিদর্শনে শুক্রবার মেলা প্রাঙ্গণে যান ডিএমপি কমিশনার। জানান, বইমেলায় লেখক প্রকাশকদের হামলার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের উপর নজর রাখছে পুলিশ। সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হয়েছে, এবং কোনো বইয়ের ভিতরেই উস্কানিমূলক কথা লেখা আছে এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবে। ফেব্রুয়ারি জুড়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আতঙ্কিত হবার কিছু নেই বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার। একই সঙ্গে ছাত্রলীগ যেন মেলায় কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নজরদারি রাখা হচ্ছে বলেও জানান তিনি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তা বন্দি আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। বই মেলায় যেন কোনো ধর্মীয় উস্কানিমূলক বই প্রকাশিত না হয় সে বিষয়ে নজর রাখা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। আমাদের নিয়ন্ত্রণে থাকে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। অমর একুশে বইমেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী সুকন্যা আমির। আরও জানতে যুক্ত হব তার সাথে। সুকন্যা, বিকেলে বলছিলেন কিছু কিছু স্টলে ইতোমধ্যে বই সাজিয়ে ফেলেছে, এখন কি অবস্থা দেখছেন আর সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন?
আমি এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী প্রাঙ্গণে এবং বিকেলে ঠিক যেমনটি জানিয়েছিলাম যে কিছু স্টল এবং প্যাভিলিয়নগুলোতে বই ওঠা শুরু হয়ে গেছে, তবে এখনো বেশ কিছু প্যাভিলিয়ন এবং স্টলগুলোতে কিন্তু এখনো কাজ বাকি রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে কিছু স্টল এবং প্যাভিলিয়নের নির্মাণ কাজ এখনো চলছে এবং যেহেতু আজকের দিনটি সময় আছে, আগামীকাল থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা 2025-এর আয়োজন, সুতরাং যারা স্টল এবং প্যাভিলিয়ন নির্মাণ কাজে জড়িত রয়েছেন তাদের আজকে রাতের মধ্যেই সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবুও প্রতি বছর আমরা দেখি বইমেলায় শুরুর দিন আসলে কিছুটা এলোমেলো থাকলেও এবার আসলে যারা ইভেন্ট ম্যানেজমেন্ট আছেন এবং বাংলা একাডেমির কর্তৃপক্ষ রয়েছেন সেই জায়গাটি আসলে তারা যেটি বলছেন যে তারা যতখানি সম্ভব তারা এই নির্মাণ কাজ শেষ করবেন। তবে আগামীকালকে আসলে যেহেতু শনিবার মেলা শুরু হচ্ছে এবং শনি এবং শুক্রবার এই 2 দিন ছুটির দিনে শিশু প্রহর অনুষ্ঠিত হয়, তবে আগামীকালকে শিশু প্রহর আছে কিনা এখন পর্যন্ত আমাদেরকে নির্ধারণ করা হয়নি, বলা হয়নি। তবে যেটি বলা হচ্ছে যে আগামীকালকে যে বিকেল বেলা মেলা উদ্বোধনের পরে আসলে সবার জন্য মেলার দ্বার খুলে দেওয়া হবে এবং নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সমগ্র জায়গা জুড়ে, অর্থাৎ বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। এই বইমেলার প্রাঙ্গণে প্রায় 300টিরও বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং যেটি বলা হচ্ছে যে যে কোনো প্রকারের হামলা বলি বা সংঘবদ্ধ হামলা বলি সেটি আসলে মোকাবেলা করার জন্য বাংলা একাডেমির কর্তৃপক্ষ এবং এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা পূর্ণ মোকাবেলা করবেন বলে আশা করা যাচ্ছে। আর ভাষার মাসে তো শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা, প্রকাশক এবং লেখক যারা রয়েছেন তারা আসলে মুখিয়ে থাকবেন পাঠকদের জন্য। তো এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ থেকে বইমেলা নিয়ে আমার কাছে সর্বশেষ। সুকন্যা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে সবশেষ প্রস্তুতি এবং নিরাপত্তার কথা জানাচ্ছিলেন সহকর্মী সুকন্যা আমির। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা 3য় দিনের মতো অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচিতে অনড় থাকার কথা বলছেন আন্দোলনকারীরা। সরকারের তরফ থেকে দৃশ্যমান উদ্যোগ না নেওয়া হলে আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে টানা 3য় দিনের মতো চলছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন। অসুস্থ হয়ে পড়েন অনেকে, বেশ কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে, তারপরও রাস্তা ছাড়েননি শিক্ষার্থীরা। রাস্তায় জুমার নামাজ আদায় করেন শিক্ষার্থীরা, পরে একটি মিছিল বের করেন তারা। স্বতন্ত্র তিতুমির বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বুধবার বিকেলে অনশনে বসেন একদল শিক্ষার্থী। টানা 3য় দিনের মতো সেই অনশন অব্যাহত রেখেছেন তারা। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দাবি মানার আশ্বাস দিলেও তা প্রত্যাহার করেননি আন্দোলনকারীরা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমরা চাচ্ছি বাংলাদেশে যে একটা শিক্ষার যে একটা সিন্ডিকেট চলছে সেই সিন্ডিকেটকে ভেঙে দিতে, আর সেই সিন্ডিকেটটা ভাঙতে চাই তিতুমির বিশ্ববিদ্যালয় রূপান্তরের মাধ্যমে। কিন্তু আমাদের শিক্ষার্থীরা সাফ জানালো যে আপনাদেরকে সময় দিতে আমরা রাজি না। কেন রাজি না? কারণ আমরা আপনাদের উপর ভরসা করতে পারছি না। দাবিগুলো মেনে নেওয়ার জন্যই হচ্ছে আমরা এই কর্মসূচি চালানো হচ্ছে, আর এই কর্মসূচি চলমান থাকবে দাবি না মানা পর্যন্ত। এদিকে ডিএমপি কমিশনার বলেছেন, এরকম ক্ষুদ্র আন্দোলনে রাস্তা বন্ধ করা কোনো সমাধান নয়। 20টা লোক একটা ছোট দাবি দেওয়া নিয়ে রাস্তায় যে রাস্তা ব্লক করতেছে, আমি অনেকবার বাই দিস টাইম আমার 2.5 মাস হয়ে গেছে, 2.5 মাসে অনেকবার আপনাদের সাথে কয়েকবার আমি রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ মানুষকে রিকোয়েস্ট করেন যে ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে। বিশ্ববিদ্যালয়ে উন্নতি সহ 7 দফা দাবি এসব শিক্ষার্থীদের। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা না আসলে ব্যারিকেড কর্মসূচি সহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। দর্শক, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, যারা অনশনে ছিলেন তাদের কি অবস্থা আর এখন তারা কি বলছেন, আর কর্তৃপক্ষ থেকে কোনো আশ্বাস এসেছে কিনা? আজকে পর্যন্ত সারাদিনে কর্তৃপক্ষের কোনো আশ্বাস আসেনি। আমরা যতটুকু
জানি যে বুধবার থেকে কিন্তু এই যে অনশন কর্মসূচি, সেই অনশন কর্মসূচিটি শুরু হয়। কালকে কিন্তু অর্থাৎ বৃহস্পতিবার দিনভরই এই যে যদি মহাখালী থেকে গুলশান 1-এর দিকে যে সড়ক, এই সড়কে তিতুমিল কলেজের যে সামনের প্রধান সড়ক, এই সড়কটিতে তারা অবস্থান নেন এবং আজকে দুপুরের পরও আবারও এই সড়কটিতে অবস্থান নেওয়ার পর থেকে কিন্তু যান চলাচল বন্ধ আছে। এছাড়াও দু একবার তারা এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অন্যান্য সড়ক প্রদক্ষিণ করে আবারও কলেজের সামনে অবস্থান নিয়েছে। সন্ধ্যার দিকে তারা আবারও মহাখালী আমতলীতে গিয়েছিল এবং সেখানে তারা বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং বিক্ষোভ মিছিল করেন। এরপরে আবারও কলেজের সামনে ফিরে এসেছেন। কিছুক্ষণ আগে আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে এখনো কেউ অনশন করছে কিনা। এখনো আমরা যতটুকু জানি অন্তত 10 জনের মতো অনশন করছেন এবং কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যান, পরবর্তীতে তাকে এখান থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া এই সড়ক দিয়ে অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। তবে অ্যাম্বুলেন্স, শুধুমাত্র অ্যাম্বুলেন্স যখন আসছে সেই ক্ষেত্রে তারা সড়কটি ছেড়ে দিচ্ছেন এবং অ্যাম্বুলেন্সকে তারা নির্বিঘ্নে যাবার যে সুযোগটি সেটি করে দিচ্ছেন। এছাড়া শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হলে তারা অর্থাৎ ব্লকেট কর্মসূচি বা রেলপথ অবরোধ কর্মসূচি এই ধরনের কর্মসূচি দেবেন এবং 7 দফা তাদের যে দাবি, এই দাবিটি না মেনে নেওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি এবং সড়ক এটি ছাড়বেন না বলেই তারা বলছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। লাবণী, আপনাকে ধন্যবাদ। দর্শক, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদা লাবণী। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। অর্থনৈতিক সংস্কারে বেরিয়ে আসতে হবে বিশ্বব্যাংক ও IMF নির্ভরশীল কাঠামো থেকে। অর্থনৈতিক উন্নয়নের জন্য কমাতে হবে রাজস্ব ঘাটতি, বাড়াতে হবে প্রত্যক্ষ শুল্ক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল আলোচনায় এমন পরামর্শ অর্থনীতিবিদদের। তাদের অভিযোগ, সংবিধান সংস্কার করতে গিয়ে তৈরি হয়েছে শ্রেণী বৈষম্য। 1.5 দশকে ফ্যাসিস্ট শাসনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি। আগস্টে পট পরিবর্তনের পর নানা সংস্কারের মধ্যে জোর দেওয়া হয় আর্থিক খাত শুদ্ধিকরণে। এ সংক্রান্ত অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও এখনও কাঙ্ক্ষিত সুফল আসেনি জনজীবনে। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ কোন পথে শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে সাপ্তাহিক একতা। প্রকাশনার 50 বছর উপলক্ষে আয়োজিত আলোচনায় অংশ নেন বিভিন্ন খাতের বিশিষ্টজনরা। এ সময় সমালোচনা হয় সংবিধান সংস্কারের বিভিন্ন বিষয়ে। দলগুলির সংস্কার না হলে অথবা বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার শক্তি জনগণের মধ্যে তৈরি না হলে সেক্ষেত্রে এবারও সংস্কার অভিযাত্রা কতদূর অগ্রসর হবে? মাঝপথে কি থুবড়ে পড়ে যাবে না? অর্থনৈতিক উন্নয়নে পশ্চিমা উপদেশ ও দিক নির্দেশনা থেকে সরে আসার কথাও জানান বিশ্লেষকরা। বিশ্বব্যাংক, IMF এবং ADBর উপরে নির্ভরশীল কাঠামো রেখে অর্থনীতির কোনো ধরনের সংস্কার হবে না, করা যাবে না। অর্থনীতির সংস্কার যদি করতে হয় ওই নির্ভরশীলতার কাঠামো থেকে বের হয়ে নিজেদের জনস্বার্থ কিংবা জনপন্থী অর্থনৈতিক কাঠামোটা চিন্তায় আনতে হবে। অর্থনীতিবিদদের পরামর্শ, ভ্যাট নয়, সরকারকে মনোযোগ দিতে হবে অভ্যন্তরীণ ও প্রত্যক্ষ কর আদায় বাড়ানোর দিকে। এই রাজস্ব ঘাটতির এটা পূরণের একটা বড় জায়গা। এটা কিন্তু ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে না, এটা বড় জায়গা হলো যে আমাদের প্রত্যক্ষ কর এটা বাড়াতে হবে। বাংলাদেশে প্রত্যক্ষ কর অনলি 1/3, ওই জায়গাগুলোতে আমরা হাত দিচ্ছি না। এ সময় বিদেশে পাচার করা অর্থ দ্রুত সময়ে ফিরিয়ে আনার আহ্বান জানান বক্তারা। তাদের প্রতিনিধিত্ব করার জন্য। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ দিনে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। নামে আন্তর্জাতিক হলেও মেলায় বিদেশি প্রতিষ্ঠান কম থাকায় আক্ষেপ জানালেন বাণিজ্য উপদেষ্টা। মাসব্যাপী এই মেলায় অংশ নেয় 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ 343টি স্টল নিয়ে। বিভিন্ন ক্যাটাগরির সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় ক্রেস্ট। দর্শক, বাণিজ্য মেলা আছেন সহকর্মী ফারজানা রিয়া, যুক্ত হব তার সাথে। রিয়া, একদম শেষ মুহূর্তে বেচা বিক্রি কেমন দেখছেন, আর বিক্রেতারা কি বলছেন, সারা মাসে তারা সন্তুষ্ট কিনা বিক্রি করে? ধন্যবাদ মাহমুদ। এই মুহূর্তে আমি আছি বাণিজ্য
মেলায় যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু ক্রেতা বিক্রেতাদের একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেরেছি। বেশ কিছু ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে কেউ পণ্য নিয়ে সন্তুষ্ট, কেউ আবার দাম নিয়ে অসন্তুষ্ট। আর এখন শেষ ভাগে বিক্রেতারা কিন্তু বেশ কিছু পণ্যের উপর ছাড় দিয়ে দিচ্ছে এবং এমনও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টল থেকে কিন্তু কাপড় একজোট করে বাইরে নিয়ে এসে সেগুলো বিক্রি করা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত কিন্তু যেহেতু সময় এখন প্রায় 8টার কাছাকাছি, এখনও কিন্তু ক্রেতারা আসছেন। বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা কিন্তু পুরো দিনব্যাপী মেলা ঘুরেছেন, কেনাকাটা করছেন। বিভিন্ন দোকানে মূল্য ছাড় দেওয়া হয়েছে। এছাড়া যেসব দোকানগুলোতে প্যাকেজের বিষয়গুলো ছিল সেখানেও কিন্তু দামটা কিছুটা কমিয়ে আনা হয়েছে। সব কিছু মিলে কিন্তু ক্রেতারা একটা দাম নিয়ে, যেমন কেউ কেউ বলছেন যে তারা দামটা এবার একটু বেশি মনে হয়েছে, কেউ কেউ আবার বলছে যে পণ্যের গুণগত মান নিয়ে তারা তেমনটা সন্তুষ্ট নয়। কিন্তু কেউ আবার বলছেন যে এবার কিন্তু বাণিজ্য মেলাটা জমজমাট হয়েছে আগের বছরের তুলনায়, তবে ব্যবস্থাপনা নিয়ে কিন্তু তাদের একটা প্রশ্ন রয়েই যাচ্ছে যে ব্যবস্থাপনাটা যদি আরেকটু ভালো হতো তাহলে মেলা তারা আরও বেশি উপভোগ করতে পারতো। আর এখন যদি বলি বিক্রেতাদের কথা, তারা পুরোপুরি যে সন্তুষ্ট তেমনটা নয়, কিন্তু বলছেন যে আগের বছরের তুলনায় এবার বিক্রেতাতে বেশি হয়েছে। তবে তাদের আরও আশা ছিল যে তারা আরও লাভবান হবে, পুরো বছরের যে একটা ক্ষতি কিংবা একটা লোকসানটাকে সেটা চুকিয়ে আনতে পারবে। কিন্তু এটা পুরোপুরি না হলেও তারা কিন্তু মোটামুটি সন্তুষ্ট প্রকাশ করেছে। মেলার একদম শেষ প্রান্তে কিন্তু ক্রেতারা সেই সুযোগটা হাতিয়ে নিচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়া, আপনাকে ধন্যবাদ। নিউজ 24 সংবাদে আবারও একটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। গত 1 মাস ধরে চড়া চালের বাজার দর। 1 কেজি মিনিকেট ও নাজির শাইলের মতো সরু চাল 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মোটা চাল 54 থেকে 58 টাকা। আগামী বৈশাখ অবধি এমন পরিস্থিতি থাকতে পারে বলে বলছেন বিক্রেতারা। এদিকে সবজির বাজারে স্বস্তি এসেছে, সরবরাহ ভালো থাকায় দাম দর নাগালে। সোনালী ও ব্রয়লার মুরগির দামও কমেছে, মাছের দামও পড়তির দিকে। ওয়াশিংটন ডিসিতে প্রায় 16 বছরের মধ্যে ঘটা সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনার পর তদন্তকারীরা ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ ব্ল্যাক বক্স উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সংঘর্ষের এই ঘটনার প্রাথমিক প্রতিবেদন 30 দিনের মধ্যে প্রকাশ করা হবে। ওয়াশিংটনে ভয়াবহ বিমান দুর্ঘটনার জন্য ওবামা ও বাইডেনকে দুষলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটনের আকাশে বুধবার রাতে একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সাথে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিম শীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। প্রায় 16 বছরের মধ্যে ঘটা সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনার পর তদন্তকারীরা ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ ব্ল্যাক বক্স উদ্ধার করতে সক্ষম হয়েছেন। স্বাধীন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সফরমেশন সেফটি বোর্ড এখন ব্ল্যাক বক্সের তথ্যগুলো বিশ্লেষণ করবে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডই এই ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে। NTSB বলছে এই ঘটনার প্রাথমিক প্রতিবেদন 30 দিনের মধ্যে প্রকাশ করা হবে। আমাদের তদন্তকারী দল ঘটনাস্থলে থাকবে এবং সমস্ত ধ্বংসাত্মক প্রমাণ ও সম্ভাব্য কারণ নির্ধারণের জন্য তথ্য অনুসন্ধান সংগ্রহ করবে। আমাদের উদ্দেশ্য হলো 30 দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করা। সমস্ত তথ্য অনুসন্ধান এবং তদন্ত সম্পন্ন করার পর চূড়ান্ত প্রতিবেদন তুলে ধরা হবে। এই দুর্ঘটনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট এবং ফেডারেল সরকারের উদ্যোগকে দোষারোপ করেন। আমি নিরাপত্তাকে সবার উপরে রাখি, কিন্তু বারাক ওবামা জো বাইডেন আসলে আরো বেশি শ্বেতাঙ্গ নিয়োগ দিতে চেয়েছেন। ডেমোক্রেটরা এই নীতিকে প্রথমে রাখে, কিন্তু আমরা সবসময় যোগ্য লোকদের চাই। ট্রাম্প হোয়াইট হাউসে ব্রিফিং শুরু করার আগে ওয়াশিংটনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। বিপিএলে ফিক্সিং এর সন্দেহের তালিকায় শুধু ক্রিকেটাররাই নয়, ফ্র্যাঞ্চাইজি মালিকদেরও জেরা করতে চায় অ্যান্টি কারাপশন ইউনিট আকু। বিপিএল এর পাশাপাশি বাংলাদেশ ভারত সিরিজে কানপুর টেস্ট নিয়েও কাজ করছে তারা। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানান, শুক্র শনি বন্ধ থাকায় তারা আইনি প্রক্রিয়ায় যাবেন রোববার।
বিসিবির একাডেমি ভবনের মাঝেই অ্যান্টি করাপশন ইউনিট আকুর অফিস। ছুটির দিন খেলা না থাকায় সে ভবনেও তালাবদ্ধ, তারপরেও থেমে নেই কাজ। বিপিএল এর ফিক্সিং ইস্যুতে সরগরম দেশের ক্রিকেট অঙ্গন। নজরদারির দায়িত্বে যারা, সেই আকুর সন্দেহের তালিকায় শুধু ক্রিকেটারই নয়, তালিকায় ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারীরাও। এমনকি টিম ম্যানেজার থেকে শুরু করে টিম বয়রাও নজরে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম ঘুরে আবার রাজধানীতে ফিরেছে বিপিএল। আশঙ্কার খবর, বিপিএল এর 10টি ম্যাচ আকসুর সন্দেহের তালিকায়। জাতীয় দলের বাইরে থাকা দেশি বিদেশি 10-এর অধিক ক্রিকেটারের সাথেও কথা চলছে ফিক্সিং ইস্যুতে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা, সিলেটের পাশাপাশি রাজশাহীর মালিকের নামও আলোচনায়, যদিও এখনই নাম প্রকাশ করতে চায় না আকু। তবে তদন্তের স্বার্থে মালিক পক্ষদেরও আনা হবে জেরার আওতায়। আকুর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, শুধু বিপিএল নয়, ভারত বাংলাদেশ মধ্যকার কানপুর টেস্ট নিয়েও কাজ করছেন তারা। 3 দিন বৃষ্টি হইলো, আমরা লাস্টের 2 দিন টিকতে পারলাম না। এটা কিভাবে সম্ভব? ফিক্সিং বেশ কয়েক প্রকারের হইতে পারে। একটা হচ্ছে ওনার টু ওনার ফিক্সিং, একটা হচ্ছে স্পট ফিক্সিং, একটা হচ্ছে প্লেয়ার টু এজেন্ট ফিক্সিং, একটা হচ্ছে মনে করলেন যে প্লেয়ার টু প্লেয়ার ফিক্সিং, একটা হচ্ছে কোচ টু প্লেয়ার ফিক্সিং, একটা হচ্ছে মনে করলেন যে কি বলে আপনার টিম ম্যানেজার টু প্লেয়ার ফিক্সিং, এজেন্ট টু ম্যানেজার। ঠিক আছে, দেয়ার আর মেনি ফিক্সিংস, বুঝছেন? আচ্ছা, তারপরে আবার অ্যাড স্টেপস থাকে না, অ্যাড স্টেপসের ওনারও তো থাকে নাকি? ক্রিকেটারদের পেমেন্ট বকেয়া, সাথে বিপিএল এর শুরুতেই গেট ভেঙে মাঠে প্রবেশ, এমন অনেক ঘটনায় এবার দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসন নিয়েও আলোচনা। এরই মধ্যে বিভিন্ন ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সলিউশনের জন্য যে কারোর সাথে কথা বলবো বা কারো নোটিশ করা লাগলে করব, সেটা আমরা মাত্র গতকাল হলো তো, রবিবারে অফিসে গিয়ে তারপর আমরা কর্মপরিকল্পনা ঠিক করবো। আমরা হয়তো রোববার থেকে ইনশাল্লাহ কাজ শুরু করব, যেহেতু আমাদের ডাইরেক্টর স্যার আছেন কমিটিতে। তো স্যারের সাথে আমরা সানডেতে বসে একটু প্রাইমারি একটা আলোচনা করে এরপরে আমরা অ্যাডভান্স হবো কাজে, এবং যত দ্রুত সম্ভব 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব। যেসব ক্রিকেটারের নাম এরই মধ্যে গণমাধ্যমে এসেছে, নিউজ 24 যোগাযোগ করে তাদের সাথেও। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, সব টিমই হয়তো বা প্রটেস্ট করবে, যেহেতু শুক্র শনি বন্ধ, তো কেস করা হবে যেটা, সেটাও তো হয়তো রবিবারেই হবে, তার আগে তো কিছু হচ্ছে না, তাই না? ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিক্সিং এর ইস্যু নতুন নয়। বেটিং সাইটগুলোর আধিক্য বাড়ায় নানাভাবে তারা জাল ছড়িয়ে যাচ্ছে, যদিও এখনো সবই সন্দেহের তালিকায়। তবে প্রমাণের আগে এ বিষয়ে খুব বেশি কিছু বলতে চায় না বিসিবি। অ্যান্টি করাপশন কোড এবং ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কোড এবং বিসিবির অ্যান্টি করাপশন সেল আছে, এটা তাদের এখতিয়ারধীন, সেজন্য আমরা কোনো কমেন্ট করতে পারবো না। কিন্তু তারা প্রতিটা জিনিস লিগ্যালি যেভাবে দেখা দরকার সেভাবে দেখছেন। শুভদেব নাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।